60 cross, time for 100 now. Fourth gear দিয়ে দিয়েছি অলরেডি। লেটস সি। আচ্ছা, এখানে কিন্তু আবার একটু চড়াই চলে এসছে। ও হালকা উঠে গেছিল সামনের চাকাটা। 60 ক্রসড, এবার 100-এর দিকে এগোবো। 99-এ। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করবো অল নিউ 2025 Honda SV125কে উইথ ইটস টাফেস্ট কম্পিটিটর প্রেজেন্ট ইন দ্য মার্কেট, হিরো এক্সট্রিম 125 আর এর সাথে। এবার দেখুন, হন্ডা, হিরো, ঠিক আছে, এবার প্রাইসের তো একটু ডিফারেন্স আছে, কিন্তু যদি পাওয়ার টক দেখেন তাহলে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। ফিচারও দেখুন দুটো বাইকের মধ্যে প্রচণ্ড সিমিলারিটি আপনারা পাবেন। সো এখানে একটা কমন ডাউট যে কোনটা কিনবো, হন্ডা নাকি হিরো। সো রাইড রিভিউ তো আপনাদেরকে আমি বলবোই, দুটোকে রাইড কম্প্যারিজন করবো, কিন্তু তার সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটাও আপনাদের বলবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনার জন্য কেনা কোনটা ঠিক হবে, এক্সট্রিম নাকি এসপি। আর বন্ধুগণ, ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর। আর পিছনে অনেকগুলো ভিডিওতে আপনাদের বলেছি SV125টা আমি কিনে নিয়েছি, কিন্তু হ্যাঁ, যদি আপনি আমার এরিয়া এখানে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরে থাকেন কোনো রকমের, এখানে যদি আপনি হন্ডার প্রোডাক্ট কিনতে চান, আপনি স্টার হন্ডাকেও কন্ট্যাক্ট করতে পারেন। দুটো শোরুমেরই কন্ট্যাক্ট ডিটেলস অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন, প্রাইসের ব্যাপারটা সব থেকে প্রথমে বলি। SV125 মোটামুটি 1,20,000 থেকে 25, 1,20,000 ধরতে পারেন, কিন্তু যখন এক্সট্রিমে আসছেন এখানে মোটামুটি কিন্তু 1,25,700 পর্যন্ত প্রাইস যাচ্ছে। সো ওই 1,26,000 বলতে পারেন, 6,000 টাকা পর্যন্ত কিন্তু প্রাইস গ্যাপ দুটো বাইকের মধ্যে কিন্তু আছে। এবার কী কী আছে চলুন সেটা বলি। দুটোর মধ্যে এলইডি হেডল্যাম্প আছে, কিন্তু এক্সট্রিমে কিন্তু বলতে পারেন যে এখানে ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প আছে, হ্যাজার্ড ল্যাম্প আছে, এলইডি টার্ন ইন্ডিকেটার্স আছে, কিন্তু ওখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্প নেই, বাল্ব টার্ন ইন্ডিকেটার্স আছে। দুটোতেই এখানে বলতে পারেন টেলিস্কোপিক ফোক, কিন্তু ওখানে 31mm, এখানে 37mm। এবার বলে দিই, এক্সট্রিমে কিন্তু দুটো টায়ারই বলতে পারেন 17 ইঞ্চেসের হুইল আছে, আর এসপিতে দুটো টায়ারে কিন্তু বলতে পারেন যে মোটামুটি 18 ইঞ্চেসের অ্যালয় হুইল আছে। এবার এখানে বলতে পারেন টায়ারেও ডিফারেন্স আছে, 80/100 সেকশনের টায়ার, এখানে এক্সট্রিমে বলতে পারেন 90/90 সেকশনের টায়ার। এবার দেখুন, যদি আপনি ব্রেকিং সিস্টেম দেখেন, সেফটি, তাহলে কিন্তু হন্ডার বেস মডেল, এসপি টপ মডেল দুটোতে কিন্তু কম্বি ব্রেকিং সিস্টেম, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যায়, এই ব্যাপারটা আছে রিয়ার ব্রেকটা ইউজ করলে। এখানে যদি দেখেন ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম বেস মডেলে আছে, কিন্তু টপ মডেলে সব থেকে বেস্ট বলতে পারেন এখানে ব্রেকিং সিস্টেম যেটা হচ্ছে ABS, সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে যদি সামনে এখানে ব্রেক দেখেন, তাহলে কিন্তু IBS মডেলে বলতে পারেন এক্সট্রিমের 240mm ডিসক ব্রেক, কিন্তু এখানে ABS মডেলের 276mm বড় একটা ডিসপ্লেট আপনি পাচ্ছেন, কিন্তু এখানে বেস বা টপ দুটোতেই কিন্তু এসপিতে আপনি 240mm ডিসক ব্রেক পাচ্ছেন। আচ্ছা, এইবার ইঞ্জিনের ব্যাপারটা কথা বলি, স্টার্ট করি উইথ SV125। খুব একটা বেশি চেঞ্জ হয়নি। আচ্ছা, চেঞ্জ এখানে কি হয়েছে, এখানে একটা বলতে পারেন এক্সট্রা সেন্সার দেওয়া হয়েছে, বিকজ এটা OBD2B ইঞ্জিন, সো দ্যাট এটাকে আরও যেন বলতে পারেন যে পলিউশন ফ্রি তৈরি করা হয়। খুব একটা পাওয়ার টর্কের ডিফারেন্স হয়নি। এবার যদি আমি জানতে পারি ডিফারেন্স হয়েছে, তাহলে আমি বলতে পারেন ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আমি ওটাকে পিন করে দেবো। এবার আপনাদের বলে দিই, 124 বলতে পারেন 9cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন আপনাদের জন্য এখানে কোম্পানি এখনও সেম প্রডিউস করছে। আর হ্যাঁ, কিক স্টার্ট কিন্তু দুটো বাইকেই আপনারা পাবেন। পাওয়ারে খুব বেশি ডিফারেন্স হয়নি, যেরকম অলরেডি বললাম, 10.8 PS পাওয়ার, 10.9 নিউটন মিটারের টর্ক। এবার আপনাদেরকে আমি এখানে এক্সট্রিম 125R এর ব্যাপারটা বলি। এখানে আপনারা 124.5cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। পাওয়ারটা একটু বেশি 11.4, কিন্তু টর্ক যেটা এখানে এসপিতে 10.9 ছিল, এখানে আপনারা 10. বলতে পারেন 5 মতন এখানে পাচ্ছেন। আচ্ছা, এরপরে স্প্রিন্ট টিভিটি, স্মুথ পাওয়ার রেসপন্স, ইনস্ট্যান্ট টর্ক উইথ ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি, এটা কোম্পানি দিচ্ছে, সো দ্যাট অ্যাক্সিলারেশনটাকে যেন বাড়ানো যায়, স্মুথনেসটাকে যেন বাড়ানো যায়, অ্যান্ড দেন ফ্রিকশনটাকে ইঞ্জিনের ভিতরে যেন কম করা যায়। এইরকম একটা সিমিলার টেকনোলজি আপনারা এখানেও পাচ্ছেন। ESP এনহ্যান্স স্মার্ট পাওয়ার, সেম ফ্রিকশনটাকে কম করে মাইলেজটাকে যেন বাড়ানো যায়, অ্যান্ড দেন স্মুথনেসটাকে যেন বাড়ানো যায়, ভাইব্রেশনটাকে যেন কমানো যায়, ঠিক আছে। এরপর এখানে কিন্তু ACG স্টার্টার মোটর আছে, যার জন্য এখানে সাইলেন্টলি স্টার্ট এই বাইকটা হতে পারে, সেটা আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিই। আচ্ছা, এখানে আপডেট হিসাবে কিন্তু কোম্পানি বলতে পারেন কিল সুইচটাকে সরিয়ে দিয়েছে, i3s ইন্ট্রোডিউস করেছে, এটা এই বাইকে পাচ্ছেন, যেটা আগে পেতেন না। আর এক্সট্রিমে কিন্তু ওটা IBS মডেলে আছে, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। এই টপ মডেল ABS এ কিন্তু এই বলতে পারেন i3s ব্যাপারটা নেই। এবার চলুন আপনাদেরকে আমি এখানে SP125 এর যে এক্সস্ট সাউন্ড, ওটা আপনাদেরকে শুনিয়ে দিই। তবে SP125 আপনারা শুনে নিয়েছেন। এবার আপনাদেরকে আমি এখানে এক্সট্রিম 125R শুনিয়ে দিই। এখানে আর দুটো বাইকে কিন্তু আপনারা রেগুলার এক্সস্ট পাচ্ছেন। এবার এক্সট্রিম 125 এর আওয়াজটা আপনারা শুনে নিন।
দুটো বাইকেরই আওয়াজ আপনারা শুনেছেন, আপনাদের কোনটা বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এরপরে যদি আমি আপনাদেরকে রিয়ারের ব্যাপারটা বলি, দুটোতেই এলইডি টেল ল্যাম্প আপনারা পাচ্ছেন, কিন্তু টায়ার হাগার আপনি যেটা এক্সট্রিমে পাচ্ছেন এখানে কিন্তু পাচ্ছেন না এসপিতে, কিন্তু হ্যাঁ আপনি লম্বা একটা বলতে পারেন টেল টায়ারই পাচ্ছেন। সো কাদা মাটির থেকে কিন্তু আপনাদের দুটো বাইকে প্রোটেকশন থাকবে। এরপর টায়ার যদি দেখেন, ডেফিনেটলি এক্সট্রিম ইজ দ্য উইনার। 120 সেকশনের টায়ার, 120/80 সেকশনের টায়ার পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অ্যালয় হুইল, যেটা এখানে আপনি 100/90 সেকশনে পাচ্ছেন উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। হ্যাঁ, দুটো বাইকেই সেম বলতে পারেন, 130 mm অফ ড্রাম ব্রেক আছে, কিন্তু যদি সাসপেনশন দেখেন এক্সট্রিমে যেটা আপনি মনোশক পাচ্ছেন, এখানে কিন্তু আবার ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাচ্ছেন। সো এখানে একটা ডিফারেন্স কিন্তু আছে। এরপরে যদি আপনাদেরকে আমি লেফট পোর্শনটা দেখাই, এখানেও ডিফারেন্স আছে। সারি গার্ড বলতে পারেন লেডিস ফুটরেস্ট এখানে যেটা পাচ্ছেন, সারি গার্ড হালকা পাবেন কিন্তু লেডিস ফুটরেস্ট নেই। আর এখানে ওপেন চেন সিস্টেম ইন এসপি, ক্লোজ চেন সিস্টেম ইন এসপি, ওপেন চেন সিস্টেম ইন বলতে পারেন এক্সট্রিম 125R। অ্যান্ড দেন সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার সব কিছুই পাবো উইথ 5 স্পিড গিয়ার বক্স। এবার অ্যাক্সেলারেশন টেস্ট তো আমরা করবোই। সিট দেখুন, দুটোর মধ্যে তফাৎ আছে। এক্সট্রিমে আপনি এখানে স্প্লিট সিট পাচ্ছেন, এখানে আপনি নর্মাল সিট পাচ্ছেন। কুশনিংয়ের ব্যাপারটা আগে বলবো, হ্যাঁ 5'3" পর্যন্ত হাইট ইজ এনাফ, 5'3'4" টু ম্যানেজ বোথ দ্য বাইকস। এবার দেখুন, যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ট্যাঙ্ক। এখানে 11.2 লিটার্সের ট্যাঙ্ক, আর এখানে মোটামুটি 10-10.5 লিটারের ট্যাঙ্ক আপনি এক্সট্রিমে পাচ্ছেন। মাইলেজ কিন্তু দুটোতে আপনি 60 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখলে এসপিতে মোটামুটি 160 পর্যন্ত পাবেন, এখানে বলতে পারেন 180 কিলোগ্রাম। কিন্তু যদি ওয়েট দেখেন, এখানে কিন্তু এসপি অনেকটাই কম, জাস্ট 116 কিলোগ্রাম। 20 কিলোগ্রাম বেশি বলতে পারেন এক্সট্রিমে, যেটা হচ্ছে মোটামুটি 136 কিলোগ্রাম। আচ্ছা, হ্যান্ডেলবার কিন্তু দুটোরই যথেষ্ট চড়া বলতে পারেন, এটা ব্যাপারে আগে আমরা রাইডের টাইমে কথা বলবো। কিন্তু হ্যাঁ বলতে পারেন এই যে মোবাইল চার্জিং পোর্ট, এটা কিন্তু আপনারা দুটো বাইকে এখানে পাবেন। এই যে এসপিতেও এখন এখানে আপডেট হিসাবে এই জায়গাটাতে দেওয়া হয়েছে। কিন্তু যেটা ডিফারেন্স পাবেন সেটা হচ্ছে মিটার কনসোলে, দুটোই ব্লুটুথ এনেবল মিটার কনসোল, কিন্তু এক্সট্রিমে আপনারা এখানে ন্যাভিগেশনটা ইউজ করতে পারবেন না। তারপরে যদি দেখেন, যেটা আপনারা বলতে পারেন কল SMS অ্যালার্ট, দুটো বাইকেই আপনারা এখানে ইউজ করতে পারবেন। তার বাদে স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, এগুলো কিন্তু আপনারা এখানে দুটো বাইকেই ইউজ করতে পারবেন। এখানে এখন ট্যাকোমিটারটাও দিয়ে দেওয়া হয়েছে, যেটা আগে কিন্তু এসপিতে আসতো না। আচ্ছা, এরপরে যদি দেখেন, এখানে 5 লাইটের সুইচ, হাই বিম, লো বিম, এই যে এখানে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, টার্ন ইন্ডিকেটার্স, হর্নটা যথেষ্ট লাউড বলতে পারেন। কিল সুইচ আর স্টার্ট সুইচটাকে ইন্টিগ্রেট করা হয়েছে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন, এখানে কি সুইচটাকে সরিয়ে দিয়েছে, জাস্ট এখানে আইথিএস জিনিসটা আছে। এবার এটা কি আগে কিন্তু আমি চালানোর টাইমে আপনাদেরকে বোঝাবো। আর তারপরে পাস লাইট, হাই বিম, লো বিম এখানে সাথে আছে। টগল করার জন্য এখানে এই বাটনসগুলো আছে, টার্ন সিগন্যালস, হর্ন দুটোরই মোটামুটি সিমিলার বলতে পারেন। আর এই যে মিররগুলো কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে, এটা কিন্তু আপনাকে আগে আমি চালানোর টাইমে বোঝানোর চেষ্টা করবো। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার রাইডে যান, দেন দেখি দুটো বাইকের মধ্যে রাইডে কি তফাৎ আপনারা পাবেন। বন্ধুগণ, এবার রাইড কম্প্যারিজনটা স্টার্ট করব উইথ এক্সট্রিম। হ্যাঁ, আমরা জানি যে প্রথমে আমরা কম স্পিডটা দিয়ে টেস্ট করি, কিন্তু এখানে প্রথমে বেশি স্পিডটা দিয়ে টেস্ট করব, সো দ্যাট যেন এসপিতে গিয়ে বোঝা যায় যে এর তুলনায় যেহেতু ওখানে পাওয়ারটা কম আছে, কিন্তু ওখানে কিন্তু আবার ওয়েটও কম আছে। সো এই যে ব্যাপারটা আছে যে ওয়েট যেহেতু কম, আর ছোটো মোটো মানে 1-2 কিলোগ্রাম না, 20 কিলোগ্রাম কম, সো ওখানে গেলে কতটা অ্যাক্সেলারেশনে বা পারফরমেন্সের ডিফারেন্স ওটা বোঝার চেষ্টা করবো। কিন্তু হ্যাঁ, 4 mm বেশি সিট হাইট এখানে বসছি, 794, কিন্তু দেখুন যথেষ্ট কিন্তু কমফোর্টেবল সিট, ঠিক আছে, মানে সফট না, হার্ড না। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার স্পেসের কোনো প্রবলেম নেই, আপনি হোক বা পিলিয়ন কোনো রকমের অসুবিধা নেই। রিয়ার ফিটেড ফুটপেক, হ্যান্ডেল বারটা যথেষ্ট উঁচু, আপনাকে খুব বেশি কিন্তু সামনের দিকে ঝুঁকতে হচ্ছে না। সো এইটা একটা কমফোর্টেবল পজিশন তো বটেই, কিন্তু হ্যাঁ লং রাইডেও যদি যেতে চান এই পজিশনটা কিন্তু যথেষ্ট আপনাকে হেল্প করবে, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে দিয়েছি, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন এই যে ব্যাপারটা না, থার্ড গিয়ারে দেখুন কত সুন্দরভাবে টানছে। এবার দেখুন আপনি যদি পিলিয়নের সাথেও আসেন না, আমার মনে হয় না ইনিশিয়াল অ্যাক্সেলারেশনে আপনাদের এখানে খুব একটা প্রবলেম কিছু হবে বলে, বিকজ যথেষ্ট ভালো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি ক্লাচটা দেখেন, ইজ অন দ্য মিড সাইড, না সফট না হার্ড। এরপরে যদি গিয়ার শিফটিংটা দেখেন, আপ শিফট করছেন বা ডাউন শিফট, হালকা এফর্ট কিন্তু আপনাকে এখানে দিতে হচ্ছে। আর দেখুন আমি এই বাইকটাকে অনেকটাই চালিয়েছি, মানে মোটামুটি বলতে পারেন 300-350-400 কিলোমিটার কিন্তু আমি বাইকটাকে চালিয়েছি। আমার কিন্তু কোনোদিন ওই গিয়ার স্লিপের ব্যাপারটা যেরকম এসপিতে অনেকে আমরা কমপ্লেন করি, ওইরকম কিন্তু এখানে আমার কোনোদিন কিছু ফিল হয়নি। এবার দেখুন 2-1 বার যে কোনো বাইকে স্লিপ হতে পারে, কিন্তু আমার এখানে তেমন কিন্তু খুব একটা এখানে কিছু ফিল হয়নি, ঠিক আছে। এবার চলুন গিয়ার আর এখানে ক্লাচের ব্যাপারে এতটাই যখন আমরা কথা বলছি, তাহলে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা করে নিই, দেন এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আপনাদেরকে আমি পরে কথা বলছি এটা নিয়ে। স্টার্ট করবো বন্ধুগণ, অলরেডি ফার্স্ট গিয়ারে রেখে দিয়েছি উইথ 3 হর্নস।
60 ক্রস, টাইম ফর 100 নাও। ফোর্থ গিয়ারে দিয়ে দিয়েছি অলরেডি, লেটস সি। আচ্ছা এখানে কিন্তু আবার একটু চড়াই চলে এসছে, 100 কিন্তু ক্রস হয়ে গেছে অলরেডি। দেখুন আমি এটা বলতে পারি স্মুথনেসের দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো, মানে 100 পর্যন্ত এমন কিছু যে ভাইব্রেশন সেটা বুঝতে পারছেন না কিন্তু। আর তারপরে দেখুন কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলবো মোটামুটি এরকম হাইওয়েতে যদি 100তেও টানেন খুব একটা প্রবলেম হবে না, কিন্তু হ্যাঁ আবার বলবো অলওয়েজ রাইড সেফ, নিজের স্পিড লিমিট নিজে সেট করুন, ঠিক আছে? যদি 60তে কমফোর্টেবল সেটাই চালান, রোডেরও স্পিড লিমিট থাকে সেটাকেও কিন্তু এখানে মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর হ্যাঁ কমফোর্টেবল ক্রুজিং স্পিডটা বললাম। আর তারপর যদি স্টেবিলিটি দেখেন, আমার মনে হয় না মানে আপনার এখানে কোনো স্টেবিলিটি প্রবলেম, মানে ডিউক বাদ দিয়ে কিন্তু 125 সিসিতে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন এখানে টায়ারের সেট আপটা আপনি এখানে পাচ্ছেন 90/90, পেছনে 120/80, সো বেস্ট সেট আপ আপনি এখানে পাচ্ছেন, স্টেবিলিটি আপনি এখানে যথেষ্ট সুন্দর পাচ্ছেন। আর দেখুন ইঞ্জিন হিটিংয়ের এখানে আমার মনে হয় না আপনি কোনো প্রবলেম ফেস করবেন তেমন কিছু। আর তারপরে যদি এখানে বলতে পারেন মাইলেজ ব্যাপারটা বলি, অলরেডি বলেছি মানে 60 পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে? প্রথমত তবে রাইড কম্প্যারিজনটা এবার করা যাক উইথ দিস অল নিউ আপডেটেড এসপি 125 দিয়ে। দেখুন সিটের ব্যাপারটা যখন বলি আপনাদের, দেখুন খুব বেশি যে সিটের এখানে তফাৎ সেটা কিন্তু নয়, তাই না? ওখানে 794 মতন, এখানে 790 মতো, সো হাইট একবার ডিফারেন্স নেই, কিন্তু এখানে পাটা সামনে করে বসছে না। দেখুন এই যে চড়া হ্যান্ডেল এটাও কিন্তু মোটামুটি সেম, ঠিক আছে? সো আপরাইট আপনি এখানেও বসছেন, কিন্তু এখানে নর্মাল সিট আছে। সো ওই এজেড পিপল যদি পেছনে আপনার বসে না, মা হোক বাবা হোক দাদু দিদা বা ঠাকুমা মানে ঠাকুর দাদা ঠাকুমা, তো আপনার একটু ইজি হবে, মানে ওনাদের জন্য একটু কমফোর্টেবল বেশি হবে। কিন্তু হ্যাঁ সিটের যদি স্পেসিফিক ব্যাপারটা বলি, এখানে কিন্তু এক্সট্রিমের তুলনায় একটু আপনার হার্ড মনে হতে পারে। দেখুন কমফোর্টেবল এটাও, কিন্তু এক্সট্রিমের তুলনায় কি সেটা আপনাদেরকে এখানে বললাম। আর চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে রেখেছি, এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমার ট্রু এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে আমি বলি, এখানে আমার মনে হচ্ছে যে একটু বেটার রেসপন্স পেতে পারেন ওয়েন কম্পেয়ার টু এক্সট্রিম, ঠিক আছে? ইনিশিয়াল ব্যাপারটা, কিন্তু যখন আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করবো তারপরে এর ব্যাপারটা পুরোপুরি কথা বলবো। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দিস ক্লাচ ইজ অন দ্য মিড সাইড, নট ভেরি সফট, নট ভেরি হার্ড, ঠিক আছে? আর এখানে যদি আপনি এই গিয়ার ব্যাপারটা দেখেন, আমার মনে হয় দেখুন এখানে যদি আপনি এই আপ বা ডাউন শিফটিংটা দেখেন না, আমার মনে হয় এক্সট্রিমের থেকে এখানে আপনি একটু কমই প্রেশার দিচ্ছেন, ঠিক আছে? মানে ওই এফর্টের ব্যাপারটা যদি বলি আপনাদের, এবার এখানে আমরা অনেকেই বলছি যে এখানে গিয়ার শিপের প্রবলেম আছে। এবার যখন ওনারশিপ রিভিউ আপনাদের জন্য আনবো বাইকটাকে 300-400 কিলোমিটার চালানোর পরে, তখন আপনাদেরকে আমি ওনারশিপের ব্যাপারটা বলবো, ঠিক আছে? যে আমার এখানে ট্রু একটা এক্সপিরিয়েন্স কী হয়েছে এই বাইকটার সাথে। বাট হ্যাঁ এখন চলুন তাহলে এর অ্যাক্সিলারেশন টেস্ট যেটা সেটা করা যাক, অ্যান্ড দেন এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে আপনাদের সাথে আমি পরে কথা বলছি। চলুন তবে স্টার্ট করা যাক উইথ 3 হর্নস। ও হালকা উঠে গেছিল সামনের চাকাটা। 60 ক্রস, এবার 100-এর দিকে এগোবো। 99-এ গিয়ে ফোর্থ গিয়ারটা চেঞ্জ করতে হয়। আচ্ছা আমি চেঞ্জ করে দিয়েছি। দেখো 100 কিন্তু ইজিলি ক্রস হয়ে গেছে। দেখুন আমি বলবো ভাইব্রেশন আগের তুলনায় অনেকটা এখন কম আপনার ফিল হতে পারে, খুব বেশি না হলে একটু তো কম হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু এক্সট্রিমের তুলনায় যদি দেখেন, আমি বলবো এক্সট্রিম এখনও একটু বেশি কম, মানে এই স্মুথনেসের ব্যাপারটা এখনও এক্সট্রিমটা বেটার বুঝতে পারবেন আপনি, মানে এই ভাইব্রেশনের ব্যাপারটা বলছি। এখানে মোটামুটি বলতে পারেন 90-95 পর্যন্ত আমি কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলবো, বিকজ ওই পর্যন্ত আপনার খুব বেশি ভাইব্রেশন ফিল হবে না, কিন্তু তারপরে ফিল হতে পারে, যেটা আপনাদের এক্সট্রিমে হয়তো আমি 100 কিলোমিটার বলেছিলাম কমফোর্টেবল ক্রুজিং স্পিড, ঠিক আছে? এবার দেখুন যদি আপনি স্টেবিলিটি দেখেন অ্যাজ সাচ, এরকম নর্মাল আসলে তো কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আমি এটাকে 109 পর্যন্ত টেনেছি। টপ স্পিডের ভিডিওটা মোটর রিডিফাইন্ড হিন্দি চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে? চাইলে ওখানে গিয়ে চেক করতে পারেন। ওখানেও কিন্তু স্টেবিলিটির অ্যাজ সাচ কিন্তু আমি কোনো প্রবলেম বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ যেহেতু এক্সট্রিমেও একটু বেটার মোটা টায়ার পাচ্ছেন, আমার মনে হয় ডাইভার্স কন্ডিশনে যদি যান ওখানে আমার মনে হয় মোটা টায়ারটা পেলে একটু বেশি কনফিডেন্স আপনার ফিল হবে, ঠিক আছে? মানে এক্সট্রিমের ব্যাপারটা যদি স্পেশালি ধরা হয়, একটু বেটার কনফিডেন্স আপনি পেতে পারেন। কিন্তু আবার বলবো এখানেও কিন্তু পাতলা, যেহেতু এক্সট্রিমের থেকে এখানে পাতলা টায়ার আছে, তার জন্য স্টেবিলিটিতে অ্যাজ সাচ খুব বেশি প্রবলেম কিন্তু আপনি বুঝতে পারছেন না। আচ্ছা এরপরে যদি আপনাদেরকে আমি বলি অ্যাবাউট ইঞ্জিন হিটিং, এখানে আমি কোনো রকমের প্রবলেম এখনও পর্যন্ত ফিল করতে পারিনি। মোটামুটি আপনাদের আমি দেখিয়ে দিই, বাইকটাকে আমি চালিয়েছি হচ্ছে এখানে আপনাদের দেখিয়ে দিই 145 কিলোমিটার কিন্তু চালানো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মাইলেজ। দেখুন এখানে মাইলেজ কিন্তু আপনি পেতে পারেন 2-4 কিলোমিটার বেশি ওয়েন কম্পেয়ার টু এক্সট্রিম, ঠিক আছে? বিকজ আমার বন্ধুদের কাছে আছে, ওনারা তো বলেন যে মোটামুটি 65-70, একজন তো বলছে 72 পর্যন্ত পাই। সো ওটাও একটা ব্যাপার আছে। এবার
বলতে পারেন এর যে টেস্ট, ঠিক আছে, মাইলেজ, ওটাও আপনি মোটর ডিফাইন্ড হিন্দি চ্যানেলে পেয়ে যাবেন মাইলেজের। সো ওখানে গিয়েও চেক করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি ওখানেও আপলোড হয়ে যাবে। আর বন্ধুগণ আর একটা জিনিস দেখিয়ে দিই, ধরুন আমি এখানে সামনে আমার রেড লাইট আছে, আমি এখানে দাঁড়িয়ে পড়েছি, ইঞ্জিনটাকে আমি এখানে অফ করিনি, ঠিক আছে, দেখুন ইঞ্জিনটা কিন্তু চলছে, এই যে আরপিএমটা দেখুন, আর এই যে এবার দেখুন ইঞ্জিনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর দেখুন এখানে i3s বা ইন্টেলিগো বলতে পারেন, ওটা কিন্তু এখানে ব্লিঙ্ক করছে, ঠিক আছে। এবার দেখুন যেহেতু ওটা গিয়ারে আছে আমাকে ক্লাচটা ধরতে হবে, যদি এটা এখানে নিউট্রালে থাকতো আমার ক্লাচ না ধরলেও হতো। এখানে দেখবেন আর স্ক্রিনটাতেও দেখবেন এই যে এই দেখুন গাড়ি কিন্তু চালু হয়ে গেছে। সো এইটা একটা ব্যাপার বলতে পারেন যে মাইলেজ সেভ করতে কিন্তু এই যে টেকনোলজিটা না, এটা কিন্তু যথেষ্ট হেল্প করে। বাট আপনাদের কি বক্তব্য এই টেকনোলজিটার ব্যাপারে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আচ্ছা, এরপরে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে সামারিটা। দেখুন আমি বলবো যে ইনিশিয়ালে হয়তো এই বাইকটা একটু এগিয়ে থাকবে ওয়েন কম্পেয়ার টু এক্সট্রিম, বিকজ ওখানে ওয়েটটা একটু বেশি, একটু মানে অনেকটাই, মানে 20 কিলোগ্রামস বেশি। কিন্তু হ্যাঁ, টপ এন্ডে যাবে না তখন কিন্তু আবার দেখবেন যে এক্সট্রিমের থেকে একটু এগিয়ে আছে, এই একটা ব্যাপার আছে। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিই। দেখুন লিন করলে কিন্তু এখানেও ভাই ভয় কিন্তু আমার ফিল হচ্ছে না, মানে এক্সট্রিমে যতটা ভালো আমি পাচ্ছিলাম এখানেও কিন্তু আমি অতটাই ভালো রেসপন্স পাচ্ছি, ঠিক আছে। বলতে পারেন ওখানে মনোশক বেটার রেসপন্স পাওয়া উচিত, কিন্তু না, মানে ফিল এই যে ব্যাপারটা কন্ট্রোলিংয়ের দুটোতেই মোটামুটি সেম। সো যেরকম বলছিলাম অ্যাক্সেলারেশনের ব্যাপারটা, যে ইনিশিয়ালি এটা হয়তো একটু আগিয়ে থাকবে, হালকা একটু আগে থাকবে, কিন্তু টপ এন্ডে গিয়ে আবার দেখবেন যে এক্সট্রিম এর থেকে একটু এগিয়ে আছে। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি এখানে যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, এটা দেখছেন যথেষ্ট লিন করার পরেও কিন্তু এখানে কোনো রকমের আপনার ওই ভয় ব্যাপারটা কিন্তু আসছে না, ঠিক আছে। এবার দেখুন আমি খুব একটা বেশি স্পিডে মানে আপনাদেরকে আমি রেকমেন্ড করবো না, কিন্তু ছোটোখাটো স্পিডে যদি দেখেন যথেষ্ট ভালো কর্নারিং কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর তারপরে এটাও বলতে পারি যে এই যে সাসপেনশন সেটআপটার জন্য আপনি একটু হলেও কিন্তু এসপির থেকে আপনি এখানে বেটার কর্নারিং যে রেসপন্স সেটা আপনারা পাবেন, ঠিক আছে। আমি অলরেডি এসপি চালিয়েছি, রিভিউ করেছি, সেই জন্য আপনাদেরকে আমি এখানে বলছি। এরপরে যেটা আপনাদেরকে আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং, বিকজ এখানে ফ্রন্ট যে ব্রেক ওখানে কিন্তু এবিএস আছে, মোটামুটি 70 নিয়ে গেলাম। আর এই যে ফ্রন্ট ব্রেক দেখুন, এবিএস ইন্ট্রুশন আমি এখানে বুঝতে পারিনি, হয়তো গাড়িটা ফেসলাতো না ওই জন্য এবিএস ইন্ট্রুশন বুঝতে পারিনি, কিন্তু এটা বলবো যে ফ্রন্ট ব্রেকে কিন্তু যথেষ্ট ভালো আপনি এখানে বলতে পারেন যে রেসপন্স সেটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথা হবে না। আর হ্যাঁ, বলতে পারেন যে আচ্ছা, এবার আপনাদেরকে এসপিতে গিয়ে বলবো যে এর তুলনায় এসপিটা কীরকম, কিন্তু এবার চলুন যে রিয়ার যে ব্রেকটা ওটাকেও এখানে টেস্ট করা যাক। মোটামুটি ওইরকম স্পিডে নিয়ে যাব। এই যে 70-এ গিয়ে রিয়ার ব্রেক করেছি। দেখুন প্রথমত তো এটা যে রিয়ার ব্রেকটা এখানে ফেসলাইনি, এবার বলবো যে প্রোগ্রেসিভ নেচারের, কিন্তু হ্যাঁ এখন ফেসলাইনি, ফেসলাতে পারে, সেটা থেকে বাঁচার জন্য কী করতে হবে, রিয়ারের সাথে সাথে আপনাকে ফ্রন্ট ব্রেকটা ইউজ করতে হবে। চলুন তাহলে সেটাও আপনাদেরকে আমি করে দেখিয়ে দিই। মোটামুটি ওইরকমই স্পিডে নিয়ে যাব, এই যে মোটামুটি 70 পর্যন্ত, 68-এ রিয়ার উইথ ফ্রন্ট, পেছনে কেউ নেই দেখেই করেছি ব্রেকটা। দেখুন বলতে পারি মোটামুটি এখানে কিন্তু একটা যথেষ্ট ভালো আপনি এখানে ব্রেকিং সেট আপ পাচ্ছেন, ওটা নিয়ে কিন্তু আপনার কোনো রকমের কোনো চাপের কোনো কথা নেই, ঠিক আছে। সো এই একটা ব্যাপার। এবার চলুন ব্রেকিংয়ের যে ব্যাপারটা সেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। মোটামুটি এটাকে টানবো 60 থেকে 70-এর মধ্যে, যেরকম এক্সট্রিমে টেনেছিলাম। আচ্ছা, 64-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই, ব্রেকিংটা দেখেই করেছি। আচ্ছা দেখুন, আমি বলবো যে এখানে 240 mm ব্রেক আছে, ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো, কিন্তু যদি কম্পেয়ার করেন উইথ এক্সট্রিম যেখানে 276 mm ব্রেকিং আছে টপ মডেলটাতে, এবিএস ভার্জনটাতে, ওখানে রেসপন্স আপনি একটু বেটার পাচ্ছেন। আর মানে ক্লিয়ারলি বলতে পারেন 276 mm বড় ওই ব্রেকটার জন্য রেসপন্স এখানে যথেষ্ট ভালো, কিন্তু বেটার যদি চান আমার মনে হয় ওখানে পাবেন। আর শুধুমাত্র বড় বলেই নয়, অ্যাকচুয়াল মানে যদি আপনি ব্রেকও করে দেখেন ওখানে একটু বেটার আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার ছিল, কিন্তু হ্যাঁ এবিএস এর ইন্ট্রুশন আমি ওখানে খুব বেশি বুঝতে পারিনি। তার মানে এটা কিন্তু নয় যখন এবিএস কাজ করে বা ব্রেক খারাপ, হয়তো ফিসলাতো না, সেই জন্য আমি এক্সট্রিমেও এবিএস এর ইন্ট্রুশনটা খুব বেশি বুঝতে পারিনি। আচ্ছা, এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রিয়ার ব্রেকটা কতটা ভালো। দেখুন উল্টো দিক থেকে কিন্তু লোক আসছে, এই যে 63-তেও যদি আমি রিয়ার ব্রেকটা করে থাকি, এখানে তো আবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এর জন্য এমন যে কিছু মানে ভালো ব্রেকিং বা একদম স্পিড পট করে কাট ডাউন হচ্ছে সেরকম ব্যাপার না। ওই প্রোগ্রেসিভ নেচার, যেরকম মোটামুটি আমি প্রতিটা ভিডিওতেই বলি হালকা একটা স্পিড কাট ডাউন হয়, ওই ব্যাপারটা এখানে আছে। আর এটা মোটামুটি সিমিলার ওয়েন কম্পেয়ার টু এক্সট্রিম 125R। আর চলুন এবার তবে আবার একবার এটাকে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই করে দেখবো, যেরকম এক্সট্রিমে করেছিলাম, মোটামুটি 67-এ গিয়ে করেছি। দেখুন আমি বলবো যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি এখানেও, কিন্তু যদি ওভারঅল ফিলটা দেখা হয় আমার মনে হয় এক্সট্রিমে ব্রেকিংটা একটু বেটার পাবেন। আর ওটা ক্লিয়ারলি বিকজ অফ দ্য ফ্রন্ট বিগার বলতে পারেন যে ডিস্ক ব্রেক। আর হ্যাঁ ওখানে যেহেতু এবিএস আছে
আপনি একটু কনফিডেন্সটা ওখানে বেটার পাবেন। সো ব্রেকিংয়ের ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন অ্যান্ড ওভারঅল ফিলিং। সাসপেনশন দেখুন, যখন আপনি মানে এরকম খেলার চেষ্টা করছেন, ঠিক আছে, দেখুন প্রথমত এদের যে ওয়েট আপনি এখানে বুঝতে পারছেন না, আর তারপরে ফ্রন্ট হোক বা রিয়ার দুটোই মিড সাইডে বলবো, কিন্তু হ্যাঁ ফ্রন্টের তুলনায় রিয়ারটাকে আমি একটু সফটার বলবো, ঠিক আছে। এবার দেখুন হাই স্পিড, টপ স্পিড বা এইগুলোতে তো ঠিক আছে, কর্নারিংও যথেষ্ট ভালো রেসপন্স, কিন্তু যদি আপনি অফরোড যান, চলুন অফরোডের ব্যাপারটা আপনাদেরকে সব থেকে প্রথমে বলে দিই। বন্ধুগণ দেখুন, রিয়ার সাসপেনশনের যে ব্যাপারটা, ঠিক আছে, মানে দেখুন ইন জেনারেল দুটোই বলতে পারেন যে মিড সাইডে অলরেডি বলেছি, কিন্তু রিয়ার সাসপেনশন এই যে যথেষ্ট গাড্ডার মধ্যে পড়ার পরেও কিন্তু আমার এটা মনে হচ্ছে যে অনেকটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, যে প্রচণ্ড ওই কোমরে ঝাঁকুনিটা লাগছে সেরকম কিন্তু ব্যাপারটা নয়, ঠিক আছে। সো অনেকটাই কিন্তু অ্যাবজর্ব হচ্ছে। দেখুন SP125 আমি আগেও রাইড রিভিউ করেছি, কিনে নিয়েছি বলতে পারেন, বাইকটাকে সবসময় চালাচ্ছি, ওই ঝাঁকুনি ব্যাপারটা আমার এখানে একটু কম মনে হচ্ছে। এবার এরপরে যখন এসপিটাকে চালাবো তখন এসপির ব্যাপারটা আপনাদেরকে আমি বেটারভাবে বোঝানোর চেষ্টা করবো। অফরোড দেখে নিয়েছেন, মোটামুটি সাসপেনশন বলতে পারেন ইন্ডিয়ান রোড কন্ডিশনে দেবে, যথেষ্ট ভালো আপনাকে একটা রেসপন্স দেবে, কোনো রকমের কোনো অসুবিধা হবার আপনার কিন্তু কোনো কথাই এখানে নয়, ঠিক আছে। আর এটার সাথে এসপিটা কীরকম যাচ্ছে ওটা এসপি চালানোর টাইমে আপনাদেরকে বলবো। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি ওভারঅল ফিলটা ব্যাপারে, এই দেখুন যখন আপনি এরকম করছেন না, বাইকটা কিন্তু কথা মানছে, আর ওয়েট যে এখানে এসপি থেকে 20 কিলোগ্রাম বেশি চালানোর টাইমে কিন্তু ভারী ব্যাপারটা খুব একটা ফিল হচ্ছে না। কিন্তু একটা ব্যাপার আছে, এই যে ভারী, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। দেখুন অ্যাক্সেলারেশন টাইমেও আমি আপনার অলরেডি বলেছি কোনো রকমের কোনো প্রবলেম আপনার ফিল হচ্ছে না, ঠিক আছে। সো অ্যাক্সেলারেশন যদি কোনো প্রবলেম না হয়, আর এখানে যদি ওয়েটটাও যদি থাকে, তাহলে কিন্তু এই লং রাইডে ওয়েট কিন্তু এটা হেল্প করে স্টেবিলিটি বাড়ানোর জন্য। সো এটা একটা প্লাস পয়েন্ট আমি বলতে পারি, ঠিক আছে। আর তারপরে যদি বলি, দেখুন রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো ওডো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, বলতে পারেন মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আছে। ন্যাভিগেশনটা হলেই ভাই একদম মোটামুটি হন্ডার মতনই ব্যাপারটা এখানেও হয়ে যেত। আচ্ছা, তারপরে একটা ব্যাপার যেটা বলবো, দেখুন এখানেও আপনি যথেষ্ট আপরাইট বসছেন, সিটের কোনো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ এখানে যেহেতু কাটা সিট আছে, হ্যাঁ ফ্যামিলির সাথে রাইড করলে, স্পেশালি এজেড, মানে ধরুন মায়ের সাথে রাইড করছেন, আপনার মা হয়তো বয়স হয়ে গেছে, মানে ওই টাইমে যদি ওই সিঙ্গেল সিটটা হয় তাহলে একটু বেটার বলতে পারেন হয়, মানে যে পেছনে বসছে তার জন্য। সো সেই জায়গায় বলতে পারেন এসপি একটু বেটার, কিন্তু যদি আপনি নিজে লং রাইড করতে চান, আমার মনে হয় দেখুন সিটি রাইড তো যথেষ্ট দুটো বাইকই ভালো, কিন্তু যদি লং রাইড দিতে চান আমার মনে হয় সিঙ্গেল রাইডের জন্য এই বাইকটা আপনাকে যথেষ্ট ভালো একটা রেসপন্স দেবে, এটাতে কোনো রকমের আপনাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার যদি সাসপেনশনের ব্যাপারটা বলি, দেখুন আমার মনে হয় ফ্রন্ট বা রিয়ার দুটোই মিড সাইডে সেট করা আছে, কিন্তু আমি এটাও বলবো যে ফ্রন্টের তুলনায় রিয়ারটা আপনি একটু বেশি স্টিফার পাবেন। সো দেখুন বলতে পারেন যে হাই স্পিড, বলতে পারেন টপ স্পিড বা কর্নারিং যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ খাড্ডাতে কীরকম চলুন আপনাদের অফরোড পারফরমেন্সটাও বলে দিই। আর বন্ধুগণ দেখুন ঝটকার যে ব্যাপারটা নেই, যে রিয়ার সাসপেনশন থেকে কতটা আমার কোমরে ঝটকাটা ফিল হচ্ছে না হচ্ছে, দেখুন আমি বলবো অ্যাজ সাচ এক্সট্রিমের থেকে খুব বেশি ডিফারেন্স নেই, যদিও বা ওখানে মনোশক আছে আর এখানে ডুয়াল হাইড্রোলিক। এই যে আমার আওয়াজ হয়তো আপনারা বুঝতে পারছেন, এই যখন গাড্ডাগুলোর মধ্যে পড়ছে না, আমার তো মনে হচ্ছে ভাই এক্সট্রিমের থেকে এখানে বেশি আমি ঝটকা ফিল করতে পারছি। এই যে এটা একদমই নতুন এক্সট্রিম, অবশ্য ওটা টেস্ট রাইডে অনেকটা পুরোনো বাইক হয়ে গেছে, বাট স্টিল মানে আমি বলবো ওখানে থেকে একটু ঝটকা বেশি বুঝতে পারছি, বা হয়তো সেমই আছে এখানে, ওখানে মনোশক আর এখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার জন্য এমন কিছু কিন্তু ঝটকাটের ডিফারেন্স কিন্তু বুঝতে পারছি। সো সাসপেনশনের ব্যাপারটা হয়ে গেলে, ওভারঅল যদি আপনাদের বলি না, যখন এরকম করছেন তখন ওয়েট যে হালকা সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন, এখানে ক্লিয়ারলি এটা কিন্তু ফিল হচ্ছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। তার বাদে যদি দেখেন এখানে বলতে পারেন যে এই মিরার্সগুলো যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো ওডো ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার সব কিছুই আপনাদের কাছে এখানে আছে, কিন্তু হ্যাঁ একটা ব্যাপার বলতে পারি যে এখানে এই যে ন্যাভিগেশন ব্যাপারটা সেটা কিন্তু এক্সট্রিমে নেই, যেটা ডেফিনেটলি এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। সো এটাও একটা ব্যাপার আছে। আর হ্যাঁ দেখুন আমি এটা বলতে পারি যে লং রাইড কিন্তু দুটো বাইকের জন্য ঠিক আছে, কিন্তু যদি পেছনে কাউকে বসে লং রাইডের ব্যাপারটা দেখেন না, স্পেশালি যদি এজেড, এরকম ওই যেরকম বললাম আর কি, মা বাবা হোক বা ঠাকুমা ঠাকুর দাদা বা দিদা দাদু হোক, মানে এজেড পিপল আমি বলতে চাইছি, তো পেছনে এই যে স্প্লিট মানে সিঙ্গেল সিটটা এখানে পাচ্ছেন, এর জন্য একটু বেশি কমফোর্টেবল রাইড আপনি পাবেন, ঠিক আছে। আর যেহেতু এখানে এই সামনে আপনি পাটা করে বসছেন, সো এখানে আর একটু ইজি আপনি রাইডটা পাচ্ছিলেন, মানে লং রাইডে যদি আপনি যেতে চান। বাকি যদি আপনি সিটি রাইডস দেখেন দুটো বাইকই ভালো, কিন্তু হ্যাঁ এক্সট্রিম একটু বেটার পারফরমেন্স আপনাকে দিতে পারে, ঠিক আছে। সো দেখুন মোটামুটি দুটো বাইকের ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন তবে এবার এটার কনক্লুশনে যান, দেন দেখি দুটোর মধ্যে আপনার জন্য কেনা কোনটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, যে এক্সট্রিম কেনা ঠিক হবে নাকি SP125। দেখুন প্রাইস তো আপনি এক্সট্রিমের ডেফিনেটলি 5-7 হাজার টাকা বেশি পে করছেন, এক্সট্রিম ব্যাপারটা একটু পরে আমরা কথা বলবো, কিন্তু সবথেকে প্রথমে এসপির ব্যাপারটা আপনাদেরকে বলি। দেখুন এসপি যখন আমি দেখছি না, তখন অনেকগুলো ম্যাটার এখানে আসছে, অনেকগুলো ফ্যাক্ট এখানে আসছে, যেরকম হন্ডা রিলায়েবল ইঞ্জিন, যেখানে খুব বেশি মেনটেনেন্স চার্জ নেই, ঠিক আছে,
অ্যান্ড দেন বলতে পারেন মাইলেজের তো কিং 60-65, আমার কিছু ফ্রেন্ডস আছে যাদের কাছে এসপি বাইকটা আছে 70-72 পর্যন্ত মাইলেজ পেয়েছে। সো অত না পাওয়া গেলেও 60-65 পর্যন্ত আপনারা এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে, যদি এক দুটো সার্ভিস হয়ে গিয়ে থাকে বাইকে। দেন দেখুন এখানে ফ্যামিলির সাথে রাইড করার জন্য একটা স্ট্রেট সিট, রাইডার পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল, মানে আপরাইট, ওকেশন লং রাইডে বেরোতে চাইলে সেটাও আপনারা বেরোতে পারেন, ঠিক আছে। তারপরে দেখুন একটা জিনিস যেটা এখানে আগে ছিল না, সেটা হচ্ছে বেশি পেতাম না, সেটা হচ্ছে বলতে পারেন ফিচার। এখন লাইটটাকেও স্ট্রং করে দেওয়া হয়েছে, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট, টার্মিনাল ন্যাভিগেশন, কল SMS, এই জিনিসগুলো তো আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। সো দেখুন আমার হিসাব মতন যদি আপনি দেখেন আগের মডেলটা থেকে যদি 8-10 হাজার টাকা বেশি পে করে যদি আপনি আপডেটেড মডেলটাকে কেনেন, আমার মনে হয় বেটারই একটা জিনিস কিনছেন। বিকজ দেখুন ফিচার ওয়াইজ রিচ, ঠিক আছে, এখানে আপনি ভালো বলতে পারেন মাইলেজ পাচ্ছেন, ভালো এখানে একটা সিট কমফর্ট পাচ্ছেন, আর ভালো বলতে পারেন ওভার একটা রাইড ফিল আপনারা পাবেন যদি ফ্যামিলির সাথেও রাইড করেন। অ্যান্ড ইয়েস, এটা কিন্তু একটা মিক্সড ফিল আপনাকে দেবে। লুকে যদি দেখেন আপনি কলেজ গোয়িং হন বা আপনি মিডল এজের হোক, আপনি কিন্তু ব্যাগটাকে চালাতে পারেন। এইবার ব্যাপারটা আসছি এক্সট্রিমের ব্যাপারে। দেখুন এক্সট্রিম 5-7 হাজার টাকা বেশি পে করছেন, কিন্তু আমি বলবো এতটাই মানে রাইড কমফর্ট যেটা আপনি এখানে পাচ্ছিলেন আপনার ওখানেও দরকার। কিন্তু আপনি একটু স্পোর্টি বাইক চান, আপনি মানে ইয়াং এজের, আপনি 30-35-40 বছর পর্যন্ত আপনার বয়স, একটু স্পোর্টি রাইডার মানে বলতে পারেন একটু স্পোর্টি ব্যাপারটা চাই, কিন্তু হ্যাঁ কমফর্ট অতটাই চাই, স্প্লিট সিট চাই, ঠিক আছে। আপনার এটাও দরকার যে আমার ওই ফিচারগুলো চাই, যেরকম ব্লুটুথ কানেক্টিভিটি, আপনার রাতে রাইড করার জন্য বলতে পারেন ওই প্রজেক্টরটা দরকার, আর হ্যাঁ মাইলেজও আপনার ওই 50-60 মতনই দরকার। কিন্তু আপনি বলতে পারেন অ্যাক্সিলারেশন বা ওই পারফরমেন্সটা একটু বেটার চাইছিলেন, কিন্তু মোটা টায়ার আপনার প্রয়োজন, সাথে সাথে আপনি আপনার সেফটিটা নিয়ে আরও বেশি কনসার্ন, সো ওই ABS ব্যাপারটাও আপনার চাই। আর আপনি যদি 5-7 হাজার টাকা বেশি পে করতে পারেন, আমার মনে হয় এক্সট্রিমের যে টপ মডেল যেটা, ওটা কিন্তু এখনও যদি দেখেন এটা কিন্তু বেটার অপশন আপনাদের জন্য সামনে আসছে ওয়েন কম্পেয়ার টু SP125। এবার দেখুন দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, প্লাস মাইনাস, নেগেটিভ পজিটিভ সব কিছু আপনাদের সাথে ডিসকাশন করেছি। এবার আপনাদের কি মনে হচ্ছে আপডেটেড SP মডেলটা কিনা আপনার জন্য ঠিক হবে, নাকি এখন আপনি এক্সট্রিমটাই কিনতে পছন্দ করবেন ইভেন আফটার দিস আপডেটেড SP? নিচে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।